আগের লেসনে আমরা জলজ বাস্তুতন্ত্র আর স্থলজ বাস্তুতন্ত্র, উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক সম্পর্কে জেনেছি। এবার আমরা দেখব খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল ফুড চেইন অ্যান্ড খাদ্য জাল ফুড ওয়েব। তোমরা জেনেছ বাস্তুতন্ত্রে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য একে অন্যের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। জীবের বেঁচে থাকার জন্য তার চারপাশের সমস্ত উপাদান নানাভাবে প্রভাবিত করে তাকে। যেমন খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল এই পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলো। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। খাদ্য শৃঙ্খল এই পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলো। বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এটা আগে বলেছি, বাস্তুতন্ত্রের উৎপাদক সবুজ উদ্ভিদ যা নিজে নিজের খাদ্য তৈরি করে। তোমরা জেনেছ প্রাথমিক স্তরের খাদ্যের জন্য উৎপাদকের ওপর নির্ভরশীল। প্রথম স্তরের খাদক অবশ্যই উৎপাদকের উপরে নির্ভরশীল। আবার দ্বিতীয় স্তরের খাদক নির্ভরশীল প্রথম স্তরের খাদকের উপর। তৃতীয় স্তরের খাদক খায় দ্বিতীয় স্তরের খাদককে। এভাবে একটি বাস্তুতন্ত্রের সকল জীব পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত, ফলে গড়ে ওঠে খাদ্য শৃঙ্খল। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দিয়েছে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, এটাই হচ্ছে মেন কথা। অর্থাৎ একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেমন ঘাসকে খেয়ে শক্তি পাচ্ছে পতঙ্গকে কে খাচ্ছে? ব্যাঙ পতঙ্গ খেয়ে কি হচ্ছে? শক্তি সঞ্চয় করছে। আবার ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে কে খাচ্ছে? ঈগল। এইভাবে খাওয়ার মাধ্যমে বিভিন্ন প্রাণী মানুষ তাদের পুষ্টির চাহিদা এইভাবে ধারাবাহিকভাবে পূরণ করতে থাকে। তো উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, শক্তির স্থানান্তর। খাদ্য শৃঙ্খলের মেন কথা হচ্ছে শক্তির যে স্থানান্তর ঘটে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এটা গেল খাদ্য শৃঙ্খলের। এটা একটা সুন্দর উদাহরণ। যদি খাদ্য শৃঙ্খল কাকে বলে চাই তো এটা দিতে পারো, বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল। যদি এতটুকু না দিয়ে যদি এখান থেকে দিতে পারো যে বিভিন্ন প্রাণীর থেকে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল, এবং এটা হচ্ছে তার উদাহরণ। আচ্ছা, এবার আসি আমরা খাদ্য জাল ফুড ওয়েব। বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে, তা নিশ্চয়ই দেখেছ। এসব খাদ্য শৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এ ধরনের সংযুক্তিকে খাদ্য জাল বলে। যদি খাদ্য জাল কাকে বলে তাহলে এটা বলতে পারো যে খাদ্য শৃঙ্খলের এ ধরনের সংযুক্তিকে খাদ্য জাল বলে। আচ্ছা, যদি খাদ্য জালকে আমরা ব্যাখ্যা করি, খাদ্য জাল আর খাদ্য শৃঙ্খল এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে খাদ্য জাল হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যায়, অর্থাৎ উৎপাদককে খায় প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, এবং দ্বিতীয় শ্রেণীর খাদককে খায় তৃতীয় শ্রেণীর খাদক। এভাবে শক্তির যে স্থানান্তর হয় এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর খাদ্য জাল হচ্ছে একটা বিশৃঙ্খল প্রসেস, যেটাকে আমি সহজে বলতে পারি। বিশৃঙ্খল প্রসেস বলতে এখানে একটা চিত্র দিয়েছে, এর মাধ্যমে আমি একটু বুঝিয়ে বলি। দেখো, এই সবুজ উদ্ভিদ খাচ্ছে খরগোশ।
খরগোশকে কে খাচ্ছে? ঈগল। খরগোশকে খাচ্ছে ঈগল। আবার দেখো এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাচ্ছে টিকটিকি, টিকটিকে কে আবার খাচ্ছে? ঈগল। আবার খেয়াল করো এখানে ঈগল আবার ইঁদুরকে খাচ্ছে, ইঁদুরকে খাচ্ছে, আবার ঈগল সাপকে খাচ্ছে। এখানে কিন্তু এখানে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এইভাবে কোনো ধাপ মেনটেন করা হচ্ছে না, অর্থাৎ একটা বিশৃঙ্খল প্রসেস তৈরি হয়েছে। মানে এখানে যেমন পেঁচা ঘাসফড়িংকে খাচ্ছে, আবার পেঁচা খরগোশকে খাচ্ছে। তাহলে দেখো এখানে ঘাসফড়িং ছিল কি দ্বিতীয় স্তরের প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক। আবার এখানে খরগোশ ছিল দ্বিতীয় স্তরের খাদক, আবার খরগোশ প্রথম স্তরের খাদক। এইখানে খাদ্যজাল বলতে বোঝানো হয়েছে যেটা একটা বিশৃঙ্খল প্রসেস। বিশৃঙ্খল প্রসেস কিসের থেকে? খাদ্য শৃঙ্খল থেকে। খাদ্য শৃঙ্খল হচ্ছে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে যেটা যায়, আর খাদ্যজাল যেটা শৃঙ্খলার মধ্য দিয়ে যায় না, বিচ্ছিন্নভাবে চলে, সেটা হচ্ছে খাদ্যজাল। তো যখন খাদ্যজাল সম্পর্কে যদি প্রশ্ন আসে খ নম্বরে যে খাদ্যজাল বলতে কি বোঝো, তখন তুমি জিনিসটা এভাবে বলতে পারো যে খাদ্যজালের সংযুক্তিকে, খাদ্য শৃঙ্খলের সংযুক্তিকে খাদ্যজাল বলে। খাদ্যজাল হচ্ছে একটা বিচ্ছিন্ন সিস্টেম, এবং খাদ্যজালের একটা উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দিতে পারো। যে আমি যেভাবে উদাহরণটা দিয়ে বুঝালাম যে একটা প্রাণী প্রথম স্তরের খাদককে খাচ্ছে, আবার সে দ্বিতীয় স্তরের খাদককে খাচ্ছে, আবার দেখা যায় যে এইভাবেই চলমান একটা প্রক্রিয়া চলতে আছে। এখানে কোনো শৃঙ্খলা নেই, সবই বিশৃঙ্খলভাবেই ঘটছে। আচ্ছা, এবার তারপরে আসি বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। আচ্ছা, তোমরা জেনেছ পৃথিবীতে বসবাসকারী সকল জীবই সূর্যের আলোর উপরে নির্ভরশীল, কারণ সূর্যের আলোই হচ্ছে শক্তির প্রধান উৎস, অর্থাৎ জীবজগতের সকল শক্তির মূল উৎস সূর্য। সূর্যের যত আলো পৃথিবীতে আসে তার মাত্র শতকরা 2 ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমি তোমাকে এর আগেও পড়িয়েছি, কিভাবে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়া চলার সময় সবুজ উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ যেমন পানি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে। এ প্রক্রিয়ার মাধ্যমেই জড় ও জীবজগতের মাধ্যমে সংযোগ সৃষ্টি হয়। কি বলছে এখানে? এই প্রক্রিয়ার মাধ্যমে জড় ও জীবজগতের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হয়। সংযোগ তো সৃষ্টি হবেই, তো আমরা দেখি কিভাবে। যেমন সৌরশক্তি বা সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করছে উৎপাদক। সৌরশক্তির উপস্থিতিতে উৎপাদক খাদ্য তৈরি করছে। উৎপাদককে খাচ্ছে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, আর তৃণভোজীকে খাচ্ছে মাংসাশী প্রাণী। প্রথম স্তরের খাদককে খাচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তাহলে আমরা এটা উৎপাদক, এটা যদি প্রথম স্তর ভাবি, তৃণভোজী যেহেতু প্রথম স্তর এর খাদক, আর এটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তো এখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে, শক্তি পরিবর্তন হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। এখান থেকে শক্তি আসলো উৎপাদকের মাধ্যমে, উৎপাদককে খেয়ে শক্তি সঞ্চয় করলো তৃণভোজীকে মাংসাশী পশু খেয়ে শক্তি সঞ্চয় করছে। আবার কি হচ্ছে, এই উৎপাদক তৃণভোজী মাংসাশী যখন মারা যায় তখন বিয়োজকের মাধ্যমে মাটির সাথে আবার মিশে যাচ্ছে, মিশে আবার সেখানে মাটির সাথে একটা শক্তি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সার তৈরি হচ্ছে, এটা একটা শক্তি মাটির। আবার
এইভাবেই শক্তি এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় এবং পরবর্তীতে এই চক্রই চলতে থাকে, এইভাবেই চলতে থাকে। তো এখানে বলছে সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সবুজ উদ্ভিদের মাধ্যমে, এখানে যেই জিনিসটা আমি বলেছি সেটা এখন এখানে বিস্তারিত বর্ণনা করছে। সবুজ উদ্ভিদ মানে উৎপাদক, সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি, সবুজ উদ্ভিদের মাধ্যমে কি হচ্ছে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। এই উৎপাদককে তৃণভোজী খাচ্ছে, তৃণভোজী খেয়ে মাংসাশী খাচ্ছে। এইভাবে কি হচ্ছে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি স্থানান্তরিত হচ্ছে। উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। এটা তো জানোই, যখন উৎপাদককে তৃণভোজী খাচ্ছে, যখন সূর্যের আলোর উপস্থিতিতে উৎপাদক খাদ্য তৈরি করছে, সে যে শক্তিটা পাচ্ছে এ তো আর সেই শক্তি পাবে না, তৃণভোজী তো আর সেই শক্তি পাবে না। তো এখানে একটু বর্ণনা করে বলছে, তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে। উৎপাদককে খেয়ে তৃণভোজী তার শরীরে শক্তি আনছে, সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক। আর তৃণভোজীকে খেয়ে শক্তি সঞ্চয় করছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে শক্তি সঞ্চয় করছে সর্বোচ্চ স্তরের খাদক বা তৃতীয় স্তরের খাদক। এভাবেই শক্তির প্রবাহ চলতে থাকে। প্রতিটি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন বিভিন্ন মৃত জীবে বর্জ্য পদার্থে বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার সবুজ উদ্ভিদ কাজে লাগায়। অর্থাৎ এখানে বলছে এই উৎপাদক তৃণভোজী মাংসাশী যখন মারা যায় তখন বিয়োজকের মাধ্যমে মাটিতে পৌঁছায়, মাটিতে আবার মিশে যায়। মাটি কি হয়, মাটিতে আবার একটা শক্তি ভাণ্ডার তৈরি হয় এবং সেই শক্তি ভাণ্ডার কে পায়, সেই শক্তি ভাণ্ডার আবার সবুজ উদ্ভিদ কাজে লাগায়। তো এই প্রক্রিয়াটা কিন্তু চলমান, যে এইখান থেকে কিন্তু শক্তি একটু একটু করে হ্রাস পাচ্ছে, এই যে এখান থেকে যে শক্তি পাচ্ছে এখান থেকে সেই শক্তি একটু 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 করে হ্রাস পাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই তিনটা জিনিস আবার যখন মারা যায় তখন একত্রিত হয়ে মাটির সাথে মিশে সেই পূর্ণ শক্তিটা আবার ফিরে পাচ্ছে। আবার এখান থেকে আবার এই মাটির এই শক্তিটা পুষ্টি ভাণ্ডার থেকে আবার এখান থেকে উৎপাদকের মাধ্যমে তারা আবার নিয়ে তাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এ থেকে বুঝতে পারা যায় যে বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে বেশিরভাগ, যে বাস্তুসংস্থানের পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী, বা এমন ধরনের প্রশ্ন আসতে পারে যে শক্তি প্রবাহ একমুখী, এই যুক্তির সাপেক্ষে তুমি যুক্তি দেখাও বা বর্ণনা করো। বা এমন আসতে পারে বাস্তুসংস্থানের পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয়, তখন তোমাকে এই ধরনের যে চিত্রটা আছে এই চিত্রটা একে বুঝিয়ে দিলেই সুন্দরভাবে প্রশ্নটার অ্যান্সার পাওয়া যাবে। তো এইখানে যদি চিত্রটা এঁকে এই যে বর্ণনাটুকু আছে এগুলো লিখতে পারলেই শেষ। তাহলে এখানে আমাদেরকে কি বলছে, যে যখন সবুজ উদ্ভিদ সৌরশক্তি পায়, সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার পরে সেই উৎপাদককে খাই প্রথম স্তরের খাদক উৎপাদককে খেয়ে শক্তি সঞ্চয় করে এবং প্রথম স্তরের খাদককে খেয়ে দ্বিতীয় স্তর শক্তি সঞ্চয় করে, দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে সর্বোচ্চ স্তরের খাদক শক্তি সঞ্চয় করে। এভাবে কি হয়, শক্তির প্রবাহটা চলমান থাকে। আচ্ছা, এবং প্রতিটি স্তরে কিছু কিছু শক্তি হ্রাস পায়, অবশ্যই এটা হ্রাস পাবে। যেমন এক স্থান থেকে আর এক স্থানে যখন স্থানান্তরিত হয়
কিছু শক্তি তো অবশ্যই হ্রাস পাবে এবং পরবর্তীতে কি হয়, এই উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী এরা যখন মারা যায় তখন বিয়োজকের মাধ্যমে মাটিতে মিশে যায় এই তাদের পচনশীল দেহ, তখন আবার শক্তিটা মাটিতে ফিরে আসে। আবার পরবর্তীতে এই মাটি থেকে এই পুষ্টি ভাণ্ডার, মাটিতে যে পুষ্টি ভাণ্ডার তৈরি হয় সেখান থেকে উৎপাদক আবার সেগুলো সংগ্রহ করে তারা তাদের কাজ চালিয়ে যায়। এই প্রবাহটা এভাবেই চক্রাকারে ঘুরতে থাকে। তাই বলা যায় যে শক্তি প্রবাহ একমুখী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। আচ্ছা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কিভাবে আমাদের ভূমিকা রাখছে সেটা এখানে আসি। পরিবেশে বাস্তুতন্ত্র একটি স্বয়ংসম্পূর্ণ একক। যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটিভাবে স্বনিয়ন্ত্রিত। প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না। প্রতিটি জীব একে অন্যের ওপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। সহজে এর কোনো একটি অংশ একেবারে শেষ হতে পারে না। কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে। পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এখানে আমি একটু বর্ণনা করে যদি বলি, ভারসাম্য কিভাবে বজায় রাখে। যখন কোনো ফসলের ক্ষেতে ইঁদুর যদি বেড়ে যায় তখন কি করে, ওই ফসলের ক্ষেতে কিছু খরগোশ দিয়ে দেয়। কারণ ইঁদুরের সংখ্যাটা এত বেড়ে গেছে যে সব ফসল নষ্ট করে দিচ্ছে। তখন ওই খরগোশ আমি যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা একটু ভুল হয়েছে। যখন কোনো ফসলের ক্ষেতে ঘাস ফড়িংয়ের পরিমাণ বেড়ে যায় তখন হাঁস নামিয়ে দেয়। কারণ ওই ঘাস ফড়িংগুলো ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে, ফসলের কচি পাতা এগুলো খেয়ে নষ্ট করে ফেলে। এই জন্য হাঁস নামিয়ে দেয় যাতে করে ওই হাঁসগুলো ওই ঘাস ফড়িং বা ওই পঙ্গপালকে খেয়ে ফেলতে পারে। এরকম একটা উদাহরণ সম্প্রতি আমরা চীনে দেখেছি। চীন করেছে যে ফসলের ক্ষেতে ঘাস ফড়িং এসে সব ফসল নষ্ট করে দিচ্ছে, তখন হাঁস নামিয়ে সেই পঙ্গপাল বা সেই ঘাস ফড়িংগুলো হাঁসের মাধ্যমে তারা এভাবে নষ্ট করেছে। তো এখানে যদি দেখতে পাই যে প্রথম স্তরের খাদককে যদি দ্বিতীয় স্তরের খাদক না খায় তাহলে প্রথম স্তরের খাদকের সংখ্যা অনেক বেড়ে যাবে, তখন পরিবেশে একটা ইমব্যালেন্সড হয়ে যাবে। আবার এইভাবেই এই প্রথম স্তরের খাদককে খেয়ে দ্বিতীয় স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে তৃতীয় স্তরের খাদক, এইভাবে স্থানান্তরের মাধ্যমে আমাদের পরিবেশে সংখ্যা ব্যালেন্স করা হয়। তো এখানে একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে মনে করো কোনো একটি বনে বাঘ, হরিণ, শূকর ইত্যাদি বাস করে। এ বনের বাঘের খাদ্য হলো হরিণ ও শূকর। হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ বাঘ প্রচুর খাদ্য পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণ ও শূকরের সংখ্যা কমে যাবে। হরিণ ও শূকরের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্যাভাব দেখা দিবে, ফলে বাঘের সংখ্যাও কমে যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায় তবে হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে যাবে। এভাবে হ্রাস বৃদ্ধির ফলে একটি এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। মানে এখানে বলা হচ্ছে যে হরিণ যদি বেড়ে যায়, হরিণের সংখ্যা, এখানে বলছে যে হরিণ এবং শূকরের সংখ্যা যদি কমে যায় বাঘের খাদ্যাভাব হবে, কারণ বাঘ কি খেয়ে বেঁচে থাকবে, কারণ হরিণ এবং শূকর খেয়ে বাঘ বেঁচে থাকে। আবার তখন বাঘের সংখ্যা কি হবে, বাঘের সংখ্যা কমে যাবে, যেহেতু বাঘ খাদ্য পাবে না তো বাঘ মারা যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায় তবে হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে যাবে। যদি বাঘ
বাঘ যদি মারা যায় তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে হরিণ এবং শূকরের সংখ্যা বেড়ে যাবে, তার কারণ হরিণ এবং শূকরকে খাচ্ছিল বাঘ। এইভাবে হরিণ এবং শূকরের সংখ্যা ব্যালেন্সড ছিল। কিন্তু যখন বাঘ কিংবা হরিণ শূকর কমে যাবে বা বেড়ে যাবে, তখন একটা ইমব্যালেন্সড হয়ে যাবে। এই জন্য একে অন্যকে খেয়ে এইভাবে প্রত্যেকটা সংখ্যা আমাদের পরিবেশে ব্যালেন্সড অবস্থায় থাকে, বা এইভাবেই প্রাকৃতিকভাবে ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। তো এখানে শেষ 14তম অধ্যায়। তো এখানে আমি যেটা পড়িয়েছি, এখান থেকে আসবে খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য জাল কাকে বলে, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য দেখাও। আর যে প্রশ্নের কথা বলেছিলাম যে বাস্তু সংস্থানের পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় বা শক্তি প্রবাহ একমুখী, এর সাপেক্ষে তোমার যুক্তি দেখাও। আর একটা ঘ নম্বরের প্রশ্ন বা গ নম্বরে আসতে পারে, বিশেষ করে ঘ নম্বরে আসে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। তো তখন তুমি এই জিনিসটা এখানে যেভাবে আছে এভাবেই অল্প কথার মধ্যে আলোচনা করতে পারলেই ভালোভাবে বুঝিয়ে দিতে পারবা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র দেখা যায় প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, কোনোটা যদি বেড়ে যায় বা কমে যায় পরিবেশে ইমব্যালেন্সড হয়ে যাবে, মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তো এইভাবে প্রথম স্তরের খাদককে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে তৃতীয় স্তরের খাদক, এইভাবে খাওয়ার মাধ্যমে পরিবেশের এই যে সংখ্যা ভারসাম্য পূর্ণ অবস্থায় থাকে। তো তার সাথে যদি পারো উদাহরণটা দিয়ে দিতে পারো। তো এখানেই আমরা শেষ করি 14তম অধ্যায়।